গভীর রাতের নিস্তব্ধতা। আচ্ছা, এই নিস্তব্ধতাও যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কি কখনো ভেবে দেখেছেন? আজকের এই গল্পে আমরা ঠিক সেটাই দেখব। কিভাবে খুব সাধারণ একটা শব্দ রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। গল্পের শুরুটাই দেখুন, রাত ঠিক ৩টে, যে সময়টাকে অনেকে ডেভিলস আওয়ার বলে, তাই না? যখন চারপাশটা একদম শুনশান আর আমাদের মনটাও কেমন যেন একটু দুর্বল থাকে। আমাদের গল্পের নায়ক রাহুলের জীবনেও ঠিক এই সময়ে কিছু একটা ঘটতে চলেছে। তো রাহুল হঠাৎ ঘুম থেকে উঠে বসল, কারণ ছাড়াই বুকটা ধড়ফড় করছে আর চারিদিকে পিন পড়লেও শব্দ শোনা যাবে এমন একটা নীরবতা। এই নিস্তব্ধতাটাই কিন্তু অনেক সময় ঝড়ের আগের পূর্বাভাসের মতো, তাই না? আর ঠিক সেই মুহূর্তেই একটা কিন্তু চলে আসে। এই একটা শব্দই যেন বলে দিচ্ছে এই শান্তিটা বেশিক্ষণ টিকবে না। কি হতে চলেছে? এই যে প্রথম শব্দটা, টুক টুক টুক, খুব আস্তে, প্রায় শোনাই যায় না এমন একটা আওয়াজ। মনে হচ্ছে কেউ যেন খুব সাবধানে দরজায় টোকা দিচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, কোথা থেকে আসছে এই আওয়াজ? শব্দটা আসছে পাশের ঘর থেকে। হ্যাঁ, সেই ঘরটা যেটা খালি থাকার কথা, যেটা সবসময় বন্ধ থাকে। এই অসম্ভব ব্যাপারটা রাহুলের মনে প্রথম একটা খটকা তৈরি করল। ব্যাপারটা ভাবুন একবার, একটা ঘর যেটা বহুদিন ধরে খালি, তালা বন্ধ, সেখান থেকে শব্দ আসছে। এখানেই তো যুক্তির সাথে ভয়ের লড়াইটা শুরু হয়ে যায়, তাই না? ভয় পেলে আমরা কি করি? প্রথমে মনকে বোঝানোর চেষ্টা করি, তাই তো? রাহুলও ঠিক সেটাই করছে। নিজেকে বলছে, আরে হয়তো ইঁদুর হবে। ভয়টাকে যুক্তি দিয়ে চাপা দেওয়ার একটা মরিয়া চেষ্টা আর কি। কিন্তু না, ভয়টা এবার আরও জেকে বসছে। কারণ নিরীহ এই টুকটুক শব্দটা এখন হয়ে গেছে ঠক ঠক ঠক। মানে শব্দটা এখন অনেক জোরালো, অনেক বেশি আক্রমণাত্মক। মনে হচ্ছে কেউ যেন রাগে দরজায় কড়া নাড়ছে। এবার আর বিছানায় বসে থাকা গেল না। রাহুল উঠে দাঁড়াল। ওই যে নিজের ঘর থেকে করিডোর পেরিয়ে পাশের ঘরের দরজা, এই কয়েকটা পায়ের রাস্তাটাই যেন এখন মাইলের পর মাইল লম্বা মনে হচ্ছে। একদিকে ভয়, অন্যদিকে তীব্র কৌতূহল। কি হবে? আর ঠিক যখনই সে দরজার কাছাকাছি, হঠাৎ সব চুপ। শব্দটা থেমে গেল। অনেক সময় কিন্তু শব্দের থেকেও এই হঠাৎ নীরবতাটা বেশি ভয়ঙ্কর। কারণ এখন অপেক্ষা করতে হচ্ছে এরপর কি হবে, সেই অজানা ভয়টা আরও চেপে বসছে। যখন রাহুল ভাবছে, যাহ, সব থেমে গেছে, ঠিক তখনই তার কানের পাশে পেছন থেকে একটা বরফ শীতল ফিসফিসানি। ওই ঘরে কেউ নেই। ভাবুন একবার, যদি ঘরে কেউ না থাকে তাহলে শব্দটা কে করছিল? আর এখন এই ফিসফিসানির আওয়াজটা কার? এখানে এসে রাহুলের এতক্ষণের সব যুক্তি, সব ধারণা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। ও তো জানত নিজের হাতেই তো দরজাটা বাইরে থেকে বন্ধ করা ছিল, কিন্তু এখন যা দেখছে তা হল ভয়ঙ্কর সত্যিটা। দরজাটা অল্প ফাঁক হয়ে আছে। মানে ওর চেনা পৃথিবীটা আর আগের মতো নেই। এবার আর কোনো টোকা বা ধাক্কা নয়, দরজাটা নিজে থেকেই খুলতে শুরু করল। ওই যে একটা ক্যাচ ক্যাচ শব্দ, যেন কোনো অশুভ শক্তি তাকে ভেতরে ডাকছে। রাহুলের ইচ্ছের বিরুদ্ধেই যেন তাকে ভেতরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। রাহুল এখন সেই ভয়ঙ্কর ঘরের দরজায় দাঁড়িয়ে। ভেতরে জমাট বাঁধা অন্ধকার। ওই অন্ধকারের ওপারে কি আছে সেটা জানার কৌতূহল আর ভয় দুটো মিলে তাকে প্রায় অবশ করে দিয়েছে। তরিও সে কাঁপতে কাঁপতে ভেতরে তাকাল। অন্ধকারে চোখটা একটু সয়ে আসতেই সে দেখতে পেল ঘরের একেবারে শেষ কোণায় কেউ একজন দাঁড়িয়ে আছে। এতক্ষণ যা ছিল শুধু শব্দ আর অনুভূতি, এবার সে ভয়টা একটা শরীরী রূপ পেল। কিন্তু এক মুহূর্ত পরেই রাহুল বুঝল ওটা সাধারণ কোনো মানুষ নয়। আকারটা মানুষের মতো, কিন্তু ওর মধ্যে এমন কিছু একটা আছে যেটা ভুল, যেটা অস্বাভাবিক। এই বোধটা ভয়কে একদম চরমে পৌঁছে দিল। আর তারপর চূড়ান্ত ধাক্কাটা এলো। ঘরের কোণে যে দাঁড়িয়ে সে আর কেউ নয়, ওটা রাহুল নিজেই। কিন্তু এই রাহুলের চোখ দুটো ধবধবে সাদা, আর মুখে একটা অসম্ভব চওড়া নিশ্চেষ্টনা হাসি। নিজেরই এমন একটা রূপ দেখার থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে? এরপর সেই সত্তাটা মুখ খুলল, আর ওর প্রথম কথাটাই যেন সব রহস্যের জট খুলে দিল।
আমি তো অনেক দিন ধরে এখানে আছি। তার মানে এই অশুভ উপস্থিতিটা হঠাৎ করে আসেনি। ও এখানেই ছিল, রাহুলের খুব কাছে, শুধু সঠিক সুযোগের অপেক্ষায়। এই ভয়ঙ্কর মোলাকাতের পর কি হলো? ভাবছেন গল্প এখানেই শেষ? না, শেষটা আরও অনেক বেশি ভয়ানক। আসল রাহুল যখন ওই অন্ধকার ঘরে বন্দি, ঠিক তখনই সে আবার সেই পরিচিত শব্দটা শুনতে পেল। ঠক, ঠক, ঠক। কিন্তু এবার শব্দটা আসছে তার নিজের শোবার ঘর থেকে। মানে ওই সত্যাটা এখন রাহুলের জায়গায়। ওর জীবনটা পুরোপুরি দখল করে নিয়েছে। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু পরদিন সকালটা একটা নতুন ভয় নিয়ে এলো। যখন লোকজন বাড়িতে ঢুকল, তারা কি দেখল? তারা দেখল পাশের ঘরের দেয়ালে নখ দিয়ে আঁচড়ে লেখা কয়েকটা শব্দ। ও এখন আমার জায়গায় ঘুমাচ্ছে। এটা ছিল আসল রাহুলের শেষ বার্তা। সে জানিয়ে দিয়ে গেছে তার জায়গায় এখন অন্য কেউ, আর সে নিজে চিরদিনের জন্য ওই অন্ধকার ঘরে আটকা পড়ে গেছে। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, তাই না? যদি আসল রাহুল পাশের ঘরে বন্দি থাকে, তাহলে রাহুলের বিছানায় রাহুলের জীবন নিয়ে যে এখন বেঁচে আছে, সে আসলে কে? এই উত্তর না জানাটাই হয়তো সবচেয়ে বড় ভয়।